ত্রয়োদশ নির্বাচনের এখনো দিনক্ষণ ঠিক হয়নি। একটি ঘোষণা আছে যে ফেব্রুয়ারিতে হয়তো নির্বাচন হওয়ার একটি সম্ভাবনা আছে। পিআর পদ্ধতি নিয়ে সম্প্রতি আমরা লক্ষ্য করেছি 50টি নিবন্ধিত রাজনৈতিক দলের মধ্যে 28টি দল এর বিপক্ষে, 15টির মতো দল প্রায় তারা এর পক্ষে অবস্থান নিয়েছে এবং বলছে যে তা পিআর পদ্ধতি তারা চান। কেউ উচ্চ কক্ষে চান, কেউ উচ্চ কক্ষ নিম্ন কক্ষ দুটিতেই চান। আসলে এটি কি রাজনীতিতে বিতর্ক বাড়ছে কিনা এই নিয়ে, না সমাধানের পথে হাঁটছি আমরা? ধন্যবাদ আপনাকে এবং আমার সম্মানিত সহ আলোচককে এবং আমাকে যারা শুনছেন তাদেরকে। পিআর পদ্ধতি নিয়ে আলোচনা যেটা অতি সম্প্রতি উঠেছে সেটা আসলে নিম্নকক্ষের জন্য। আমরা যদি একটু আগে ফিরে যাই, আমাদের সম্ভবত 13টা সংস্কার কমিশন ছিল, এরপর ঐকমত্য কমিশন, সেই ইনাদের বৈঠক কিন্তু 3-4 মাস ধরে চলছে। সেখানে সরকারের পক্ষ থেকে যে প্রস্তাবনা পাঠানো হয়েছিল, যেদিকেই আপনি তাকান না কেন, নিম্নকক্ষ কিংবা সাধারণ নির্বাচনে, এখন তো আর নিম্নকক্ষ বলে কিছু নাই, মানে জাতীয় সংসদ নির্বাচনে পিআর কথাটা আলোচনায় কখনোই ছিল না। এইটা আমরা যে ঐকমত্য কমিশন যারা ডিসকাস করছেন, এটা সবসময় যেহেতু দুটো কক্ষ নিয়ে কথা হচ্ছে, নিম্নকক্ষ এবং উচ্চকক্ষ, কাজে উচ্চকক্ষে এই সংখ্যানুপাতিক মানে অংশগ্রহণটা রাজনৈতিক দলের, এটা বিভিন্ন দলের পক্ষ থেকে দাবি আছে। এই যে আমরা বোধহয় এটা শুনলাম প্রথম এই যে কিছু কয়েকদিন আগে, এটা নিয়ে আলোচনা হয়েছে, পিআর নিয়ে যে আলোচনা হয়নি তা না, নানা ধরনের, হ্যাঁ, এটা যেটা হয়েছে রাজনৈতিক মাঠে রাজনৈতিক একটা বক্তব্য হিসেবে উঠে আসতে শুরু করেছে। ইসলামী শাসন আন্দোলনের একটা সমাবেশ ছিল সেই দিন, আমরা সুস্পষ্টভাবে কিছু রাজনৈতিক দলকে সেদিন পিআর এর পক্ষে কথা বলতে শুনেছি। কাউকে কাউকে এত দূরও বক্তব্য দিতে শোনা গেছে যে পিআর পদ্ধতি ছাড়া নির্বাচন হবে না। এটা তো ভাই প্রত্যেকটা বিভিন্ন দল, যে দল তারা সেভাবে সেটা চাইতেই পারেন, কিন্তু সংস্কার প্রস্তাবনা যেটা নিয়ে জাতীয় ঐকমত্য কমিশন সকল দল, নিবন্ধিত দলগুলো এবং মানে জুলাই আগস্ট আন্দোলনের অংশীজনদের নিয়ে যে ঐকমত্য কমিশনের কাজ চলছে, সেখানে তো জাতীয় নির্বাচন পিআরে হবে কি হবে না এই প্রশ্নটাই নাই, এই প্রশ্নই নাই। বর্তমান পরিস্থিতিতে, বর্তমান ব্যবস্থায় ওয়েস্টমিনিস্টার ডেমোক্রেটিক সিস্টেমে নির্বাচন নিয়ে ওখানে আলোচনা হচ্ছে। তো সেখানে যেটা হয়েছে, এখন ইসলামী শাসন আন্দোলনের এটা দাবি হতে পারে এটা জামাত ইসলাম সহ অন্যান্য রাজনৈতিক দলের একটা রাজনৈতিক দাবি, এটা তারা তুলতেই পারেন। আগামীতে নির্বাচন হলে যখনই নির্বাচনটা অনুষ্ঠিত হোক, তখন সংসদে আসার পরে যারা যারা আসবেন তারা এটা নিয়ে এগিয়ে যাবেন। কিন্তু এই মুহূর্তে আপনি আমাকে একটু ঠিক বোঝান যে কি ওয়েতে এটাকে আসলে মানে ইনকর্পোরেট করা যাবে, আমি তো বুঝতে পারি না। রাজনৈতিক দল হিসেবে প্রত্যেকটা দলেরই স্বাধীনতা আছে, তারা যে তাদের মতো তাদের যেটা কনভেনিয়েন্ট মনে হয়। পিআর নিয়ে আমি আরও একটু বলতে চাই, ওয়েস্টমিনিস্টার ডেমোক্রেটিক সিস্টেম কিন্তু মার্সিলেস একটা সিস্টেম। এখানে একটা সুনির্দিষ্ট পরিমাণ, একটা মিনিমাম থ্রেশহোল্ড না হলে আপনার কিন্তু জামানত বাজেয়াপ্ত হয়ে যায়। অন্যদিকে পিআর সিস্টেম কিন্তু অপেক্ষাকৃত দুর্বল দলগুলো, যাদের মানে দল হিসেবে খুব বেশি ভালো করার সুযোগ নাই অনেক ধরনের বাস্তবতায়, তাদের ক্ষেত্রেও পিআর পদ্ধতিটা এক ধরনের সংসদে আসনের নিশ্চয়তা দেয়। ফলে পিআর অনেকের কাছেই, বিশেষ করে অনেক দলের কাছেই এটা আগ্রহের বিষয় হতে পারে। কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল তো সুস্পষ্টভাবে ওয়েস্টমিনিস্টার সিস্টেমের ডেমোক্রেসিতেই আছে এবং এইটা নিয়ে আমরা আসলে চিন্তিত না। রাজনীতির মাঠে 10 ধরনের কথা হবে, 5 রকম দাবি আসবে, সেইগুলো নিয়ে মিটিগেট করা, সেগুলো নিয়ে এগিয়ে যাওয়াটাই তো রাজনীতি। আপনাদের দলের কেউ কেউ বলছে যে পিআর পদ্ধতি বাংলাদেশে বাস্তবায়ন করা সম্ভব নয়, বা আপনারা সুস্পষ্টভাবে এর বিপক্ষে অবস্থান নিয়েছেন, পিআর পদ্ধতি আপনারা চান না। সেক্ষেত্রে আসলে এটা মানে বিতর্কের মধ্যে থেকে যাবে, নাকি নির্বাচনে কোনো প্রভাব পড়বে বলে মনে করেন কিনা আগামী নির্বাচনে? আমি তো ব্যক্তিগতভাবে মনে করি না। দল হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল তো এটার পক্ষে না, খুব সুস্পষ্টভাবে বাস্তবায়নযোগ্য হোক কি না হোক সেটা পরবর্তী প্রশ্ন, আমরা এইটার পক্ষে নই। এটা হচ্ছে দল হিসেবে আমাদের অবস্থান। আর এক ধরনের ডেমোক্রেসি, ওয়েস্টমিনিস্টার যে ডেমোক্রেসি, আমাদের ডেমোক্রেটিক সিস্টেম চলে এসেছে, যে নির্বাচন চলে এসেছে, এই ধরনের একটা আমূল পরিবর্তন যদি আপনার নির্বাচনের ব্যবস্থা আপনি আনতে চান, এটা কিন্তু এত সহজ বিষয় না, ইট উইল টেক টাইম। এবং পিআর পদ্ধতির ভালো দিক নিয়ে যত কথাই বলা হোক, এটার অসংখ্য দিক আছে, যেই কারণে এটা আসলে সমর্থনযোগ্য বলে আমরা মনে করি না। যেমন আপনি পিআর পদ্ধতিতে আমাদের এলাকা ভিত্তিক জাতীয় সংসদ নির্বাচনে কি হয়, এলাকা ভিত্তিক আসন ভিত্তিক নির্বাচন হয়, সেখানে এলাকার জনগণ বেছে নেন তাদের প্রতিনিধিদের। পিআর কিন্তু আপনি দলকে ভোট দিচ্ছেন, আপনি যে স্বতন্ত্র ইলেকশন করবেন, আপনার যে ব্যক্তি হিসেবে স্বতন্ত্র ইলেকশন করার যে স্বাধীন অধিকার, সেটা কিন্তু আপনার পিআর পদ্ধতিতে বিলোপ হয়ে যাচ্ছে। এখানে আরো অনেক বিষয় আছে। আপনি ধরেন
দলের একটা মানে ক্যান্ডিডেট লিস্ট থাকবে, সেই লিস্ট অনুযায়ী আপনার দল যাকে দিয়ে দিবে, সে হবিগঞ্জের মানুষকে নিয়ে যদি রাজশাহীর আমার আসনে দিয়ে দেয় রাজশাহী 5, কিংবা যদি আরেকজনকে দিয়ে দেয় বগুড়া 2, এই ধরনের জাস্ট মানে সরি বগুড়া 2 বগুড়া 6, এই যেটাই হোক না কেন, এটা তো হতে পারে না, এটা তো গ্রহণযোগ্য না। কারণ এলাকার মানুষের তো ওইটুকু স্বাধীনতা থাকতে হবে যে তার এলাকার জনপ্রতিনিধি সে নির্বাচিত করবে। এই ওয়েস্টমিনিস্টার ডেমোক্রেটিক সিস্টেমের সবচেয়ে বড় সুবিধা হচ্ছে যে এইটার সাধারণ মানুষের শুধু ভোটাধিকার, দল না, এরা মার্কা কেবল বিজয়ী হয় না, এখানে প্রার্থীর একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট রোল আছে এবং প্রার্থীকে মানুষ বিজয়ী করে। এই দলের পাশাপাশি দল এবং প্রার্থী মিলে এই ভোটটা সম্পন্ন হয়। এই জিনিসটা থেকে মানুষ মানে প্রথমত বঞ্চিত হবে। দ্বিতীয়ত আরেকটা বিষয় আপনাকে বলি, যে আমরা যেটা চেষ্টা করছি যে মানে পালিয়ে যাওয়ার শক্তি বা বাংলাদেশ আওয়ামী লীগ যেটাকে এই মুহূর্তে নির্বাহী আদেশে নিষিদ্ধ করা হয়েছে, পিআর পদ্ধতি সবচেয়ে বেশি সিকিউর করে দল হিসেবে এই আওয়ামী লীগকে গোপনে ফিরে আসাটা, কোনো না কোনোভাবে কারো না কারো ঘাড়ে ভর করে এটা পসিবল। এবং আপনাকে মনে রাখতে হবে যে আমাদের এটার জানি না পক্ষে যারা বলেন তারা কিভাবে তারা যে জিনিসটা বলছেন যে পিআর পদ্ধতি তারা চাচ্ছেন, বলছেন যে নির্বাচনে মনোনয়ন বাণিজ্য বন্ধ হবে, কালো টাকা ছড়াছড়ি বন্ধ হবে। তখন মনোনয়ন বাণিজ্য হবে না, দলই তো দিচ্ছে, তখনও তো মনোনয়ন বাণিজ্য হবে। দলের কাছে প্রার্থীর তালিকা আছে 300, দল ভোট পেল, ভোটের যে সংখ্যানুপাতিক হার তাতে দল সাংসদ পাবে হচ্ছে 150টা আলোচনা সাপেক্ষে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে আমি উদাহরণ হিসেবে ধরছি, 150টা, তার তো আছে তালিকা 300 জনের। এখন এই 300 জনের মধ্যে 150 জন মোস্ট ফিটেস্ট চুজ করার দায়িত্ব তো দলের। দল বলতে দলের ওই যে আবারও দলের মানে সর্বোচ্চ ধরুন এনসিপি আসলো, এনসিপি 120টা আসন পেল, এই এনসিপি তো দিবে এই 150 আসনের মনোনয়ন, এনসিপির কেন্দ্রীয় নেতাদের হাতেই তো সীমাবদ্ধ হয়ে যাবে। কিভাবে মনোনয়ন মানে বাণিজ্য যদি আপনার করার ইচ্ছা থাকে, বাণিজ্য করার যেটা মানে সত্যি কথা যে সুযোগ মানুষ যে কোনো জায়গাতেই তৈরি করতে পারে, মানে এমন কোনো জায়গা নাই যেখানে সে বাণিজ্যটা করতে পারে না। আপনি বাণিজ্য বন্ধ করতে যে ওয়েস্টমিনিস্টার ডেমোক্রেসির মতো একটা সিস্টেমকে তো ফেলে দেওয়ার কোনো সুযোগ নাই। আর আবারও বলি আপনাকে যে যেইটা আপনি যত দিন গড়াবে আরও নতুন অনেক কিছু আমরা শুনতে পাবো, আরও নতুন অনেক কথা হয়তো সামনে আসবে, কিন্তু মানে যেটা সংখ্যানুপাতিক রিপ্রেজেন্টেশন নিয়ে যে আলোচনা হচ্ছে, আমি এটার এই মুহূর্তে তেমন কোনো খুব বড় ধরনের কোনো ভবিষ্যৎ দেখতে পাই না। এই যে আপনাকে তো আগেই বললাম জামানত বাজেয়াপ্ত হওয়ার মতন এক ধরনের গ্লানি, সেটা থেকে তো অন্তত মুক্তি পাওয়া যাবে পিআর পদ্ধতিটা থাকলে। 1টা সিট পান, 2টা সিট পান, আপনি ওটারও থ্রেশহোল্ড আছে বোধহয়, সেটা সম্ভবত 1%, কিন্তু সেটা এত মিনিমাম যে ওইটা বেসিক্যালি ওই মানে মোরালেস সবাই আশা করা যায় যে পার হয়ে যাবে। বাকি তারপরে মানে দেখা যায় যে মানে আমি যতটুকু জানি পিআর নিয়ে আমি ব্যক্তিগতভাবে আমি কিছু ব্যক্তিকেও চিনি, কিছু দেশ জানি যারা পিআরে 2-3টা দেশ, তিমুরের কথাই মুহূর্তে আমার মনে পড়ছে, পূর্ব তিমুর, সেখানে তারা পিআর পদ্ধতিতে নির্বাচন প্রচলন করেছিল এবং দে আর মানে ডাইং টু কাম ব্যাক টু ওয়েস্টমিনিস্টার ডেমোক্রেটিক সিস্টেম। এর আগেও অন্যান্য কান্ট্রি বলতে পারেন আপনি শ্রীলঙ্কায় ফেল করেছে, আরও কয়েকটা দেশ আছে যেখানে মানে সময়ের আগেই সরকার ম্যাচিওর করারও সুযোগ পায়নি, এটা ভেঙে যাচ্ছে। এইটা আপনাকে সরকার বাংলাদেশের মতো দেশ কিংবা আপনি শ্রীলঙ্কায় ধরুন বা উদাহরণ হিসেবে অন্য দেশগুলোকে আপনি ধরুন, আপনাকে মনে রাখতে হবে একটা সরকার কমপক্ষে 5 বছর যদি না টেকে তাহলে একটা দেশের উন্নয়ন ব্যাপকভাবে ব্যাহত হয়। শুধু উন্নয়ন আপনি ধারাবাহিকতার কথাটা আমি বলছি, এটা দেশের সামগ্রিক পরিস্থিতিকে ভীষণ রকম অস্থিতিশীল রাখে।